অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা রয়েছে, যেমনটা তোমরা জানতে পেরেছো। তো প্রথমেই আমরা এই অ্যাটম সম্পর্কে একটু আইডিয়া করি যে অ্যাটম অ্যাকচুয়ালি কী, হোয়াট ইজ অ্যাটম। দেখো, অ্যাটম মানে আমরা ছোটোবেলা থেকে পড়েছি, ডাল্টন বলে একজন বিজ্ঞানী ছিলেন যিনি এই অ্যাটমের উপরে কিছু থিওরি দিয়েছিলেন, যাকে তোমরা পরমাণু বা তত্ত্ব এই নামে পড়েছো। তো ওনার মূল বক্তব্য কী ছিল না, উনি বলতেন যে অ্যাটম হচ্ছে এমন একটা ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, মানে যাকে অ্যাকচুয়ালি বিভাজ্য করা যায় না বা ভাঙা যায় না। যেই ক্ষুদ্রতম অবিভাজ্য কণাগুলো স্বাধীনভাবে থাকতে পারে তাকে তিনি কি বললেন, তিনি বললেন যে অ্যাটম। তাহলে একটা মৌলের যে পরমাণু, তার যে ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, সেই ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকেই তিনি কি বললেন, পরমাণু বললেন। যদিও পরবর্তীকালে ডাল্টনের এই যে থিওরি ছিল বা এই যে তত্ত্ব ছিল, এটা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে, সে যাই হোক, কিন্তু আলটিমেট ডাল্টন যে ডেফিনেশান দিয়ে গেছিলেন যে অ্যাটম বা পরমাণু হলো একটি ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যাকে তৈরিও করা যাবে না, যাকে ধ্বংসও করা যাবে না। তাহলে অ্যাকর্ডিং টু ডাল্টন কি বললেন, অ্যাকর্ডিং টু ডাল্টন বললেন, দেখো, যে অ্যাটমস আর স্মল ইনডিভিজিবল পার্টিকেল। ইনডিভিজিবল পার্টিকেল মানে যাকে সৃষ্টিও করা যাবে না এবং যাকে ধ্বংসও করা যাবে না, মানে যাকে ভাঙা যাবে না, সিম্পল কথা। ইনডিভিজিবল পার্টিকেল, যেটা অবিভাজ্য যাকে বলা হয়, হুইচ ক্যান নাইদার বি ক্রিয়েটেড, মানে যাকে সৃষ্টি করা যায় না, নর বি ডিস্ট্রয়েড, মানে যাকে ধ্বংস করাও সম্ভব নয়। এই পার্টিকুলার যে কনসেপ্ট দিলেন ডাল্টন, এটাকেই আমরা কি বলতাম না, অ্যাটম বলতাম। এবারে এই যে অ্যাটম আমরা পড়লাম, এই অ্যাটম সম্পর্কেই আমাদের কিন্তু চ্যাপ্টারের টোটাল আলোচনা, অ্যাটমিক স্ট্রাকচার, মানে এই অ্যাটমের ভেতরে অ্যাকচুয়ালি থাকে কারা, সেই সকল জিনিসগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারের মূল বক্তব্য রয়েছে। যে অ্যাটম অ্যাকচুয়ালি কী কী নিয়ে গঠিত হয়, কি কি কণা রয়েছে সেখানে, তারা কিভাবে মুভমেন্ট করে, তাদের কি কাজ রয়েছে, এই সকল কিছু জিনিস নিয়ে আমাদের আলোচনা। তো বেসিক্যালি আমরা এই যে অ্যাটমস পড়ে আসি ছোটোবেলা থেকে, আমরা অ্যাটমস যে পড়েছি, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এখন যে এই অ্যাটমসের মধ্যে কতগুলো কণা রয়েছে, না আমরা বলবো স্যার 3 রকম কণা রয়েছে। কি কি? একটা ইলেকট্রন, একটা প্রোটন এবং একটা নিউট্রন। আমরা এই 3 রকম কণার নামই শুনেছি, কিন্তু এই 3 রকম কণা ছাড়াও অ্যাটমের ভেতরে বা পরমাণুর ভেতরে আরও অনেক রকম পার্টিকেল বা কণার উপস্থিতি রয়েছে, যেগুলো আমরা আজকে শিখব। যেরকম এই যে অ্যাটমের মধ্যে যে পার্টিকেলগুলো রয়েছে, তাকে অ্যাকচুয়ালি 3টে ভাগে ভাগ করা হয়। কি কি 3টে ভাগ রয়েছে? প্রথম যে ভাগটা রয়েছে তাকে বলা হয় স্টেবল পার্টিকেল, বা বাংলাতে বললে স্থায়ী কণা। বাংলাতে যদি আমি বলি তাহলে এটার নাম হবে কি, স্থায়ী কণা। 2 নম্বর যে পার্টিকেলের ক্লাসিফিকেশান, এটাকে বলা হবে আনস্টেবল পার্টিকেল, মানে অস্থায়ী কণা, মানে যাদের স্থায়িত্ব নেই বা বলতে পারো কম রয়েছে, অস্থায়ী কণা। আর 3 নম্বরে যে পার্টিকেলটা পড়বো আমরা, এটার নাম হচ্ছে কম্পোজিট পার্টিকেল। 3 নম্বরে যেটা আমরা পড়ব, একে বলা হবে কি না, কম্পোজিট পার্টিকেল, যা বাংলাতে যাকে আমরা বলি দ্বৈত কণা, মানে সিম্পল কম্পোজিশানে তৈরি হয়। কম্পোজিশান মানে কি, মানে অনেকগুলো জিনিস মিলে যখন একটা পার্টিকেল তৈরি করে বা একটা কম্বিনেশান তৈরি করে, তখন তাকে আমরা কম্পোজিশান বলি, এবং সেখান থেকে পার্টিকেলের নাম হয়েছে কম্পোজিট পার্টিকেল। এবারে আমরা যে পার্টিকেলগুলোর নাম ছোটোবেলা থেকে জেনে আসি, সেই পার্টিকেলগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকেই হচ্ছে স্টেবল পার্টিকেলের আন্ডারে পড়ে। কীরকম? তাহলে স্টেবল পার্টিকেলের আন্ডারে আমরা 3 জনের নাম শুনবো। সব থেকে প্রথম হচ্ছে কে না, ইলেকট্রন। 2 নম্বরে আমরা কাকে রাখবো? 2 নম্বরে আমরা রাখবো প্রোটন। এবং 3 নম্বরে আমরা কাকে রাখবো না, 3 নম্বরে আমরা রাখবো নিউট্রনকে। এই 3টে বেসিক পার্টিকেল আমরা ছোটোর থেকে জেনে আসি যে একটা পরমাণুর ভেতরে এরা 3 জন রয়েছে। কিন্তু এরা ছাড়াও এখানে কিন্তু আরও এই ধরনের কণা রয়েছে। তো এদের কি কি নাম? এদের নাম রয়েছে কয়েকটা, যেমন ধরো পজিট্রন নামে আমরা একটা কণা পড়ব। পজিট্রন বলে কিছু কণা রয়েছে। 2 নম্বর আমরা আসবো
অ্যান্টিপ্রোটন, অ্যান্টিপ্রোটন নামক কিছু কণা রয়েছে। 3 নম্বরে আমরা আসব নিউট্রিনো, নিউট্রিনো নামক কিছু কণা রয়েছে। 4 নম্বরে আমরা আসব অ্যান্টি নিউট্রিনো, এটা নামক একটা কণা রয়েছে। এবং 5 নম্বরে আমরা পড়ব মেসন। এই কণাটার নাম তোমরা অনেকেই শুনে থাকো, মেসন কণা। এটা আবার দু রকম টাইপের হয়ে থাকে, আমরা পরে ডিসকাশনে আসব। মেসন হচ্ছে দু রকম টাইপের হয়, পাই মেসন, মিউ মেসন। তোমরা অনেকেই ছোট লেভেলে পড়েছো এই মেসন কণা কোথায় লাগে না, দেখবে নিউক্লিয়ার ফোর্স মানে নিউক্লিয় বল তৈরি করার জন্য এই মেসন কণা কাজে লাগে। সেখানে দেখবে মেসন কণা কি হয় না, নিউক্লিয়াসের ভেতর যায়, যার ফলে একটা প্রোটন নিউট্রন এবং একটা নিউট্রন প্রোটনে কনভার্ট হতে থাকে এবং তার ফলে একটা ফোর্স জেনারেট হয়, যেটাকে নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল বলে, যেটা নিউক্লিয়াসকে অ্যাকচুয়ালি স্টেবিলিটি প্রোভাইড করে বা নিউট্রন এবং প্রোটনকে একসাথে বেঁধে রাখে। এইটা হচ্ছে মেসন পার্টিকেলের কাজ। এবারে দ্বৈত কণার মধ্যে কারা কারা আছে? এখানে রয়েছে ধরো আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল অ্যাকচুয়ালি কি না, আলফা পার্টিকেল অ্যাকচুয়ালি সোর্স অফ হিলিয়াম। কীরকম? তাহলে আলফা পার্টিকেলকে আমরা লিখতে পারি 2He4। তোমরা রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে দেখেছো আগের বছরে যে আলফা পার্টিকেল বা আলফা ডিকে পড়তে, তোমরা আলফা বিঘটন পড়তে, সেখানে দেখতে পেতে যে এই হিলিয়াম কণা কিন্তু আলফা সোর্স। এর 2 নম্বরে যে কণাগুলো রয়েছে আর একটা ধরো, একে বলা হয় ডয়টেরন। তো এইগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট নয় আমাদের, এইটা নিয়ে বেসিক্যালি আলোচনা, এগুলো নিয়ে অতি অল্প আলোচনা আছে, আর এইগুলো নিয়ে খুব বেশি আলোচনা একদমই নেই। এই হচ্ছে আমাদের ওভারঅল একটা অ্যাটমের মডেল বা একটা অ্যাটমের স্ট্রাকচার বলতে পারো, যে একটা ওভারভিউ যাকে বলে, একটা প্রাথমিক ধারণা যে অ্যাকচুয়ালি অ্যাটমের মধ্যে কারা কারা রয়েছে। তার মধ্যে স্টেবল পার্টিকেল, স্টেবল পার্টিকেলের মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আনস্টেবল পার্টিকেল পজিট্রন, অ্যান্টিপ্রোটন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো মেসন, এবং কম্পোজিটের মধ্যে আলফা এবং ডয়টেরন। এই হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া। ডিসকাশনে আসছি, প্রত্যেকটা স্টেবল পার্টিকেলকে নিয়ে আমরা এবারে ডিসকাশন করব। কি কি ডিসকাশন করব? প্রথমেই আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে ইলেকট্রনকে নিয়ে। আমরা ইলেকট্রনকে নিয়ে প্রথমেই ডিসকভার করতে চলেছি। কি ডিসকভার করব ইলেকট্রনকে নিয়ে না, ইলেকট্রন আবিষ্কার হলো কি করে, ইলেকট্রনের কি কি ফিচার্স আছে, ইলেকট্রনের কাজ কি, তার মাস কি, চার্জ কি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করব এর আন্ডারে। তো প্রথমেই আমরা চলে আসছি ডিসকভারি অফ ইলেকট্রন। প্রথমেই যেটা আমরা আসব না, ডিসকভারি অফ ইলেকট্রন। ইলেকট্রন আবিষ্কার হলো কিভাবে? তো প্রথম কথা, ইলেকট্রন আবিষ্কার হওয়ার আগে ইলেকট্রন আবিষ্কার মানে ইলেকট্রন করলেন কে, ইলেকট্রন আবিষ্কার করলেন কে? ইলেকট্রন কিন্তু প্রথমে নামকরণ ছিল না। তো এই যে একটা এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে ইলেকট্রন আবিষ্কার হয়েছে, এই এক্সপেরিমেন্টটাকে আমরা বলি CRT এক্সপেরিমেন্ট। ইলেকট্রন কিন্তু প্রথমে নামকরণ হয়নি, পরবর্তীকালে নামকরণ হয়েছে। তার আগে একটা পরীক্ষা করা হয়েছিল CRT এক্সপেরিমেন্ট। নাম কি? নাম ফুল ফর্ম হচ্ছে এটার ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। ক্যাথোড রে টিউব কি জিনিস আমি আসছি একটু পরে। CRT এক্সপেরিমেন্ট যেটা করেছিলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী জে থমসন। বিজ্ঞানী জে থমসন এই পরীক্ষাটি করেছিলেন, যেখানে তিনি এই এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে ইলেকট্রন নামক কোনো একটা কণা আবিষ্কার করতে পেরেছিলেন। এবারে প্রশ্ন হচ্ছে এক্সপেরিমেন্টটা কি অ্যাকচুয়ালি। দেখো, এই জায়গায় একটা এরকম গ্লাস টিউব তিনি নিয়েছিলেন, যাকে এক্সপেরিমেন্টের নাম দেওয়া হয়েছে কি না ক্যাথোড রে টিউব। এরকম টাইপের একটা গ্লাস টিউব তিনি নিয়েছেন, একটা পুরো পিওর কাঁচের নল, এরকমভাবে একটা কাঁচের নল নিলেন। এবারে এই কাঁচের নলের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। কি ব্যাপার আছে? তিনি এই জায়গায় এরকম দুটো ইলেকট্রোড নিলেন। ইলেকট্রোড মানে তড়িৎদ্বার। কি কি দুটো তড়িৎদ্বার নিলেন? তোমরা জানো তড়িৎদ্বার দু রকম টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। এইরকম দুটো তড়িৎদ্বার নিলেন এবং এই দুটো তড়িৎদ্বারকে কি করলেন, নিচের দিকে একটা ব্যাটারির সাহায্যে জুড়ে দিলেন। নিচের দিকে একটা ব্যাটারি দিয়ে জুড়ে দিলেন এবং এই ব্যাটারিটার স্পেশালিটি হচ্ছে এখানে হাই অ্যামাউন্ট অফ ভোল্টেজ প্রোভাইড করতে পারে। কত না 10,000 ভোল্ট, অ্যাপ্রক্সিমেট 10,000 ভোল্ট কিন্তু এ ভোল্টেজ বা বিভব প্রোভাইড করতে পারে। এবারে কি করলেন, এই ভেতরের যে জায়গাটা, এই ভেতরের জায়গাটাতে কিছু গ্যাস দিয়ে ফিল আপ করে দিলেন। যে কিছু গ্যাস নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। CRT এক্সপেরিমেন্টে
তো এইখানে কি করলেন না থমসন কিছু এরকম গ্যাস দিয়ে ফিল আপ করে দিলেন এই ভেতরের পুরো কাঁচের টিউবটাতে। কিন্তু এই যে গ্যাস দিয়ে তিনি ফিল আপ করলেন, এখানেও কিন্তু তিনি আরেকটা কিন্তু সেট আপ নিলেন। কি সেট আপ নিলেন তিনি এখানে না, তিনি এই জায়গায় ভেতরের যে প্রেসারটাকে খুব কম পরিমাণে মারলেন, ভেরি ভেরি লো প্রেসার তিনি এখানে মেনে নিলেন। কত না ধরো 0.005 এরকম সামথিং, বা অনেকে 10⁻⁻5 বলে। তো আমরা সেই সমস্ত মানে কন্ট্রোভার্সিয়াল ডাটাতে যাচ্ছি না, আমরা সিম্পল মনে রাখছি কত না লো প্রেসার। এই ভেতরে কি করলেন না লো প্রেসার রাখলেন এই কাঁচ নলের ভেতরে। দিয়ে তিনি দেখতে পেলেন যে এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিছু ইনভিজিবল রে মানে অদৃশ্য রশ্মি এইরকমভাবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। এবারে তোমার মধ্যে প্রশ্ন আসলো, স্যার আপনি বলছেন এরা ইনভিজিবল রে, তাহলে থমসন দেখলো কি করে? থমসনের কি অন্য কোনো চোখ ছিল যে ও দেখতে পাবে, আমরা দেখতে পাচ্ছি না? তো অ্যান্সার হচ্ছে না, থমসনেরও অন্য কোনো চোখ কিন্তু ছিল না। থমসন কি করলেন না, থমসন এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যানোড, এই অ্যানোডে কি করলেন না ছিদ্র করে দিলেন। কি করলেন অ্যানোডের এই জায়গায় কতগুলো এরকম হোল করে দিলেন, ছিদ্র করে দিলেন, পারফোরেটেড যাকে আমরা বলি। করে দেওয়ার পর তিনি দেখছেন এই জায়গাটাতে, এই রকম জায়গাটাতে কি হচ্ছে না একটা উজ্জ্বল স্পট বা উজ্জ্বল এরকম একটা এরিয়া তৈরি হচ্ছে। এই রকম জায়গাটাতে কি তৈরি হচ্ছে গিয়ে না একটা ব্রাইট স্পট বা উজ্জ্বল বিন্দু একটা তৈরি হচ্ছে এরকম জায়গাটাতে এসে, এই কাঁচ নলের এই জায়গাটাতে আসছে। তো এখান থেকে তিনি বুঝতে পারলেন যে এখানে এরকম উজ্জ্বল আলোকবিন্দু আসছে, তার মানে নিশ্চয়ই এইখান থেকে কোনো না কোনো লাইট বা কোনো না কোনো রশ্মি নির্গত হচ্ছে, না হলে এইখানে কখনো এরকম উজ্জ্বল আলোকবিন্দু বা এরকম ব্রাইট স্পট তৈরি হওয়া সম্ভব নয়। সেখান থেকেই তিনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই তাহলে এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিছু রশ্মি, ইনভিজিবল রশ্মি এরকম কন্টিনিউয়াসলি যেতে শুরু করছে। এই ইনভিজিবল যে রশ্মিগুলো যাচ্ছে, এই যে গ্রিন কালারের যে রশ্মিগুলো চলে যাচ্ছে, এই রশ্মিগুলোকে থমসন কি নাম দিলেন? এদেরকে তিনি নাম দিলেন ক্যাথোড রে, বা যাকে সিম্পল বলা হয় ক্যাথোড রে মানে হচ্ছে রশ্মি, যাকে সিম্পল কি বলা হবে না ক্যাথোড রশ্মি বলা হবে, যেগুলো ক্যাথোড থেকে কোন দিকে ধাবিত হচ্ছে না অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে। এবারে এই যে তুমি ক্যাথোড রে পড়লে, এই ক্যাথোড রে থেকেই এবার ইলেকট্রনের ডিসকাভারি শুরু হলো। এতক্ষণ পর্যন্ত কিন্তু ইলেকট্রনের কোনো ডিসকাভারি হয়নি, এতক্ষণ পর্যন্ত ক্যাথোড রে পর্যন্তই চলছিল। এরপরে ইলেকট্রন কি করে ডিসকাভারি হলো সেইটা এবার আমরা দেখব। ক্যাথোড রের কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য জানতে হবে। ক্যাথোড যে রে রয়েছে তার কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। প্রথম ফিচার্স হচ্ছে যে ক্যাথোড রেগুলো আছে তারা কি করে না তাদের একটা নির্দিষ্ট মাস এবং বেগ বা ভেলোসিটি আছে। দিস রেজ হ্যাভ পার্টিকুলার মাস অ্যান্ড ভেলোসিটি, মানে এই রশ্মিগুলোর কিছু নির্দিষ্ট বেগ আছে, কিছু নির্দিষ্ট ভর আছে। এবার এই যে স্টেটমেন্টটা থমসন বললেন, এবার এখানে তো এমনি যা হোক বলে দেননি, নিশ্চয়ই কোনো এক্সপেরিমেন্ট করেছেন। কি এক্সপেরিমেন্ট করেছেন আমরা সিআরটি এক্সপেরিমেন্টটাকে আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এটা আমাদের ধরো সিআরটি ছিল, সিআরটি এক্সপেরিমেন্ট, ভেতরে কাঁচ টিউবটা আঁকছি না, জাস্ট বাইরের কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এখানে ব্যাটারি লাগানো ছিল, এরকম টাইপের সিস্টেমটা ছিল। এটা ধরো ক্যাথোড ছিল, এটা ধরো অ্যানোড ছিল, এটা আমার ক্যাথোড, এটা আমার অ্যানোড ছিল। এবারে কি হচ্ছিল না ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিছু ইনভিজিবল রে এরকমভাবে যেতে শুরু করছিল, কিছু ইনভিজিবল রে এরকমভাবে যেতে শুরু করছিল। এবারে এই যে ইনভিজিবল রেগুলো যখন যাচ্ছে, কি করলেন তিনি না এই জায়গায় একটা ফ্যান বা পাখা বলতে পারো, একটা পাখাকে এরকম করে দাঁড় করিয়ে দিলেন। দিয়ে তিনি দেখছেন যখন এই রেগুলো এই পাখাটার কাছে আসছে, এই পাখাটা কিন্তু এই ব্লেডগুলো এইরকমভাবে রোটেট করতে শুরু করছে, এই ব্লেডগুলো এরকমভাবে ঘুরতে শুরু করছে। সেখান থেকে তিনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই তাহলে এই যে পার্টিকেল বা এই যে রশ্মিগুলো বা এই যে রেগুলো আসছে কিছু কণা সমন্বয় নিয়ে, তারা নিশ্চয়ই একটা বেগ এবং মাস মানে ভর তারা কিন্তু এখানে কন্টেন করে রেখেছে, যে কারণে কি হচ্ছে না এই ফ্যানের ব্লেডটা ঘুরছে। এখান থেকে তিনি প্রথম এই স্টেটমেন্টটা বললেন। এরপরে 2 নম্বর স্টেটমেন্ট দেখো। 2 নম্বর স্টেটমেন্ট কি বললেন
বলছে এই যে ক্যাথোড রে যেগুলো, সেই ক্যাথোড রেগুলো হচ্ছে নেগেটিভ পার্টিকেলের স্রোত। মানে বলছে দিজ রেজ, মানে এই যে ক্যাথোড রেজগুলো আর কম্বিনেশন অফ বা সোর্স বলতে পারো, অনেকে সোর্সও বলতে পারে, সোর্স অফ নেগেটিভ পার্টিকেল। কি পার্টিকেল না নেগেটিভ পার্টিকেল। এবারে এটা বুঝলেন কি করে যে এই যে ক্যাথোড রেগুলো আসছে তারা সব নেগেটিভ কণার স্রোত, এটা বুঝলেন কি করে? দেখো, তার জন্য আবার এই সেটআপটা একটু ভালো করে খেয়াল করো। এরকমই নর্মাল সেটআপ ছিল যেরকম রেখেছিলে তুমি। এটা এই জায়গায় তোমার কি লাগানো ছিল? অ্যানোড লাগানো ছিল, যেরকমটা ছিল, শুধু ভেতরে আমি টিউবটা আঁকছি না, জাস্ট বাইরের সেটআপটা আমি দেখাচ্ছি কি রয়েছে এখানে। এটাই ছিল। এবারে কি করলেন উনি না এই জায়গায় এরকম দুটো চার্জযুক্ত প্লেটকে রেখে দিলেন। কি প্লেট? চার্জযুক্ত প্লেট। চার্জযুক্ত প্লেট মানে সিম্পল কথা, একে কিছু আধান দিয়েছেন, ধরো একে প্লাস আধান দিয়েছেন, একে মাইনাস আধান দিয়েছেন, দিয়ে এইরকমভাবে নিচে এরকম দুটো প্লেটকে রেখে দিয়েছেন। এটা একটা ধরো পজিটিভ প্লেট আর এটা হচ্ছে ধরো নেগেটিভ প্লেট। রেখে দেওয়ার পরে তিনি দেখছেন যখন এই রশ্মিগুলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে বেরোচ্ছে, যখনই এই রশ্মিগুলো এই প্লেটের কাছাকাছি আসতে শুরু করলো, তিনি দেখলেন এই রশ্মিগুলো এরকম পজিটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হতে শুরু করলো। এই রশ্মি যেগুলো আসছিল ক্যাথোড রেগুলো সোজা পথে যাচ্ছিল, তারা এই পাতটার সংস্পর্শে আসার সাথে সাথেই দেখা গেল পজিটিভ প্লেট, যে ওপরের দিকে পজিটিভ প্লেট আছে তার দিকে অ্যাট্রাক্টেড হতে শুরু করলো। তাহলে তোমরা নিজেরাই বলো, পজিটিভ প্লেটের দিকে কোনো একটা লাইট বা রে অ্যাট্রাক্টেড হচ্ছে মানে সে নিজে ইটসেলফ কি চার্জ ক্যারি করে আনছে? অবভিয়াসলি নেগেটিভ, কারণ অপোজিট চার্জ পরস্পরকে অ্যাট্রাকশন করে। সেখান থেকেই এখানে থমসন বলতে পারলেন যে এই যে ক্যাথোড রেগুলো আসছিল, এই ক্যাথোড রেগুলো প্রত্যেকটাই নেগেটিভ পার্টিকেলের কম্বিনেশন বা নেগেটিভ পার্টিকেলের সোর্স ছিল। এই স্টেটমেন্ট থেকে তিনি বলতে পারলেন। এবারে 3 নম্বরে তিনি আরও একটা কথা বললেন, খুব ইম্পর্ট্যান্ট। কি বললেন তিনি? বলছে দিজ রেজ ট্রাভেল ইন স্ট্রেট লাইন পাথ, বাট তিনি প্রথম কথা বললেন যে এই রশ্মিগুলো সরল রৈখিক পথে যাবে, ভালো কথা, কিন্তু তিনি আরও একটা কথা বললেন যে এই রশ্মিগুলো সরল রৈখিক পথে ততক্ষণই যাবে যতক্ষণ তুমি কোনো রকম ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ডকে ইন্ট্রোডিউস না করাও। কি ম্যাগনেটিক ফিল্ড, কি ইলেকট্রিক ফিল্ড, সেটা আসছি আমরা। আনটিল এনি ম্যাগনেটিক অর ইলেকট্রিক ফিল্ড ইজ ইন্ট্রোডিউসড, মানে যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো ইলেকট্রিক অথবা ম্যাগনেটিক ফিল্ডকে ইন্ট্রোডিউস করাচ্ছ ততক্ষণ কিন্তু এরা স্ট্রেট লাইনে চলবে। কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, এরা স্ট্রেট লাইনে চলবে। কিন্তু ম্যাগনেটিক কিংবা ইলেকট্রিক ফিল্ড যখনই আসবে বা ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড যখন ইন্ট্রোডিউস করাবো আমরা, তখন দেখবে এর পাথটা স্ট্রেট লাইন হবে না, ওরা যেদিকে যাওয়ার কথা ছিল সেদিক থেকে ডেভিয়েট করতে বা এরকমভাবে বাঁকতে শুরু করবে। তো সেই কথাটাই এখানে থমসন বলেছিলেন যে এরা স্ট্রেট লাইন যাবে ঠিক আছে, কিন্তু কতক্ষণ যাবে না, যতক্ষণ এখানে কোনো রকম ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। কীরকম? এই সিস্টেমটা মনে করো, এটা তোমার ক্যাথোড, এই জায়গায় তোমার ব্যাটারি লাগানো আছে, এইখানে তোমার অ্যানোড, এখানে তোমার ব্যাটারি ভোল্টেজ লাগানো আছে, এখানে 10,000 ভোল্ট বলে দিয়েছি আমি, লাগানো আছে, ভালো কথা। এবারে তুমি কি করলে না, তুমি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডকে ইন্ট্রোডিউস করালে। মানে ধরো তুমি এই জায়গায় একটা কি রেখেছো, ধরো ম্যাগনেট রেখেছো, ঠিক আছে, আর একটা ধরো ইলেকট্রিক ফিল্ড রেখেছো। ইলেকট্রিক ফিল্ড মানে কিছু না, সিম্পল কথা, আধানযুক্ত কিছু পাত রেখে দাও, ঠিক আছে। এইটা একটা আধানযুক্ত পাত মনে করো, এইটা আরেকটা আধানযুক্ত এরকম পাত, যেরকম আগে পাত দেখলে একটা প্লাস চার্জ হবে তো আর একটা মাইনাস চার্জ হবে। এবারে এইখানে তিনি কি করলেন, আর একটা ম্যাগনেট, ধরো এইখানে তিনি একটা চুম্বক রেখে দিলেন, ঠিক আছে। আমরা বার ম্যাগনেট নিচ্ছি, NS এরকম নিলেন, একটা বার ম্যাগনেট ধরো রেখে দিলেন, ঠিক আছে। আমরা বার ম্যাগনেটই নিলাম, অন্য চুম্বকে ইউজ করা যেতে পারে, ইলেকট্রোম্যাগনেটে ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। হলো, এবারে কি দেখা গেল এখান থেকে না, এখান থেকে এবার দেখা গেল, দেখো যখনই
এইখান থেকে রশ্মিগুলো আসছিল, এটা তো ক্যাথোড থেকে অ্যানোড, এটা তোমার ক্যাথোড, এটা তোমার অ্যানোড ছিল, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এরকম রশ্মি কন্টিনিউ আসছে। দেখো যদি এই পুরো সেটআপ মানে এই যে ইলেকট্রিক ফিল্ড, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই চুম্বকটা, এটা কি দেবে তোমাকে না ম্যাগনেটিক ফিল্ড দেবে, আর এরা তোমাকে কি দেবে না ইলেকট্রিক ফিল্ড দেবে। যতক্ষণ না পর্যন্ত এই জিনিসগুলো ছিল ততক্ষণ কিন্তু এই রশ্মিটা এরকম সোজা পথেই বেরোবে, সোজা বেরোবে একদম, কোনো রকম তার ডেভিয়েশন বা বাঁকা হবে না। এবারে যখনই তুমি ইন্ট্রোডিউস করালে তুমি দেখো এইখানে যখনই আসবে এই রশ্মিগুলো, এ কি হবে না এই রকম একটা বাঁকতে শুরু করবে, এই রকমভাবে একটা বাঁকতে শুরু করবে। দেখো এই যে বেঁকে গেল, এই যে উপরের দিকে দেখো পজিটিভ প্লেটের দিকে বাঁকলো, এইটা কার জন্য হলো না ইলেকট্রিক ফিল্ড অ্যাট্রাকশনের জন্য হলো, মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য কিন্তু ওই দিকে বাঁকলো। আর নিচের যেটা এলো ওটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাট্রাকশনের জন্য বাঁকলো। কিন্তু অরিজিনাল এই রশ্মিটার যাওয়ার কথা কোন দিকে, এ কিন্তু অরিজিনালি এই রকম সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, এইটা কিন্তু তার অরিজিনাল পাথ ছিল, অরিজিনাল পাথ এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু অরিজিনালি সে কিন্তু ওইদিকে গেল না। কতক্ষণ যেত, যতক্ষণ তুমি এইরকম কোনো ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ডকে ইন্ট্রোডিউস না করাতে। যখনই তুমি ইন্ট্রোডিউস করালে তখনই তুমি দেখলে এই জায়গায় কিন্তু এই দিকের রেটা বাঁকলো ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড অ্যাট্রাকশন, এবং ওই দিকে পজিটিভ প্লেটের দিকে বেঁকে গেল ডিউ টু ইলেকট্রিক ফিল্ড অ্যাট্রাকশন। ইলেকট্রনের কিছু বৈশিষ্ট্য দেখে নিই। ইলেকট্রন ডিসকাভারি তো কমপ্লিট হলো থমসন দ্বারা, তো কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স মনে রাখবে ইলেকট্রনের, কি সেটা না মাস অফ ইলেকট্রন। হয়তো অনেক সময় পরীক্ষাতে দেওয়াও থাকে কিন্তু অনেক সময় দেওয়া থাকেও না, তাই ভ্যালুগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে। ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 × 10⁻⁻31 কেজি, আমরা এসআইতেই নেব। আচ্ছা 2 নম্বর কি বলা হচ্ছে না চার্জ অফ ইলেকট্রন, ইলেকট্রনের যে চার্জ রয়েছে সেটা কত না -1.602 10⁻⁻19 সি, সি মানে হচ্ছে কুলম। অনেক বইতে দেখবে এই ভ্যালুটাকেই অ্যাপ্রক্সিমেট -1.6 × 10⁻⁻19 কুলম্ব লেখা আছে, একই ব্যাপার, এখানে 1.602 নাও কি 6 নাও খুব বেশি ডিফারেন্স হবে না। 3 নম্বর যেটা আমরা পড়ব যে ইলেকট্রন আছে কোথায়, অ্যাকচুয়ালি কোনো একটা পরমাণুর মধ্যে বা অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকে কোথায় না। দেখো ইলেকট্রনস আর প্রেজেন্ট, ইলেকট্রন কোথায় প্রেজেন্ট থাকবে না আউটসাইড দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, একটা অ্যাটমের নিউক্লিয়াসের বাইরে থাকবে, যে জায়গাটাকে আমরা বলি অরবিট হয়েছে, বা বাংলাতে বলতে গেলে যাকে আমরা বলি কক্ষপথ। তো নিউক্লিয়াস কি অরবিট কি সেগুলো আমরা ধীরে ধীরে ডিসকাশানে আসব। আপাতত এইটুকু জেনে রাখো যে ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের ভেতর থাকবে না, নিউক্লিয়াসের বাইরে কোনো একটা জায়গায় থাকবে, যে জায়গাটাকে আমরা অরবিট বা কক্ষপথ নামে চিনছি। 4 নম্বরে আমরা কি মনে রাখবো না ওটাকে তুমি বলতে পারো সাইন বলতে পারো, সাইন অফ ইলেকট্রন, ইলেকট্রনের চিহ্ন কি রয়েছে, বুঝেছ? তো ইলেকট্রনের যে চিহ্ন সেটা হচ্ছে -1 E0। এইবারে একটা কথা এখানে বলি, দেখো ইলেকট্রনের চার্জ অনেকে দেখবে বলে -1, ইলেকট্রনের চার্জ অনেকে বলে দেখবে -1, এবং কথাটা কিন্তু ভুল নয়, হয়েছে। কিন্তু আমরা তো এখানে উপরে লিখলাম চার্জটা -1.602 10⁻⁻19 কুলম। তো একটা জিনিস খেয়াল রাখবে, এই যে চার্জটা, এই চার্জটা হচ্ছে ইলেকট্রনের নিজস্ব বা অরিজিনাল যে চার্জ রয়েছে। তাহলে এই চার্জটা কি, এই -1 চার্জটাকে আমরা বলি রিলেটিভ চার্জ বা আপেক্ষিক চার্জ। দুটোই কারেক্ট, ঠিক আছে? তো দুটোই ঠিক, একটা হচ্ছে এর নিজের চার্জ আর একটা হচ্ছে রিলেটিভ বা যাকে বলা হয় আপেক্ষিক, যখন কারোর সাথে কম্পেয়ার করা হয় তখন রিলেটিভ টার্মটাকে নিয়ে আসা হয়। এই হচ্ছে ইলেকট্রনের ওভারভিউ, ইলেকট্রন কি কি রয়েছে, মাস কত, চার্জ কত, এটসেট্রা এটসেট্রা। প্রোটন যে রয়েছে, এই প্রোটন ডিসকভার হলো কি করে, যেরকম ইলেকট্রন ডিসকভার হলো প্রোটন ডিসকভার হলো কি করে। দেখো প্রোটন যে সায়েন্টিস্ট ডিসকভার করেছিল তার নাম হচ্ছে গোল্ডস্টেইন। গোল্ডস্টেইন নামক একজন বিজ্ঞানী এটা কিন্তু আবিষ্কার করেন। কিন্তু মনে রাখবে এই টার্মটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। কেন বলে দিই প্রথমে, কিছু কিছু বইতে দেখবে লেখা আছে যে এই গোল্ডস্টেইন কেবলমাত্র প্রোটন নামকরণ করেছিলেন, আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। কিছু কিছু বইতে লেখা আছে দেখবে রাদারফোর্ড নামকরণ করেছিলেন, গোল্ডস্টেইন আবিষ্কার করেছিলেন।
এই সমস্ত বিতর্কমূলক কথা লেখা আছে। কিন্তু সবসময় মনে রাখবে যে প্রোটন কিন্তু অ্যাকচুয়ালি গোল্ডস্টেনে ডিসকভার বা আবিষ্কার করেছিলেন, পরবর্তীকালে রাদারফোর্ড হয়তো তার নামকরণ করে থাকতে পারেন, ঠিক আছে, কিন্তু ডিসকভার করেছিলেন হচ্ছে গোল্ডস্টেন। এবারে প্রশ্ন হচ্ছে এই যে প্রোটন তুমি দেখলে এটা এলো কি করে? দেখো, যেরকম ইলেকট্রন ডিসকভারের এক্সপেরিমেন্ট বললে সিআরটি এক্সপেরিমেন্টে একদম সেম, শুধু কোন জায়গাটা ডিফারেন্স সেটা আমি বলছি, এবার ভালো করে মন দাও। এইখানে একই রকম গোল্ডস্টেন কি করলেন না, একটা এরকম কাঁচের টিউব নিলেন বা একটা কাঁচ নল বলতে পারো, এরকম একটা কাঁচের নলকে নিলেন, আচ্ছা। এবারে কি করলেন, এই জায়গায় একই রকমভাবে দুটো তড়িৎদ্বার নিলেন, একটা হচ্ছে ক্যাথোড আর একটা কি অ্যানোড। এই তড়িৎদ্বারটা হচ্ছে আমাদের ক্যাথোড তড়িৎদ্বার আর এইটাকে কি বলা হবে না অ্যানোড তড়িৎদ্বার। একই রকম এদেরকে উচ্চ বিভব হাই ভোল্টেজ একটা সোর্সের সাথে কি করলেন না জুড়ে দিলেন। কত বিভব? যেরকম সিআরটি এক্সপেরিমেন্টে ছিল সেরকমই 10,000 ভোল্ট দিয়ে তিনি জুড়ে দিলেন। এবারে কি করলেন না ভেতরে গ্যাস রাখলেন, যেরকম ছিল আগে সেটআপটা, ভেতরে গ্যাস রাখলেন। এইখানটা পুরো কাঁচ নলটা যেটা ফাঁপা ছিল সেটাকে পুরো কি করলেন না এরকম গ্যাস দিয়ে তিনি ফিল আপ করতে শুরু করলেন বা ফিল আপ করলেন। এবারে কি দেখা গেল, এবারে উল্টো ঘটনা ঘটলো। আগের বারে এই রশ্মিগুলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে জেনারেট করছিল, কিন্তু এবারে জেনারেশনটা কোন দিকে হবে না অ্যানোড টু ক্যাথোড। এবারে দেখো রশ্মিগুলো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ধাবিত হতে শুরু করলো, হয়েছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ধাবিত হতে শুরু করলো। এবং এটা তিনি বুঝলেন কি করে, কারণ এই যে রশ্মিগুলো ছিল এই রশ্মিগুলোও কিন্তু ইনভিজিবল রশ্মি ছিল, কিন্তু তবুও গোল্ডস্টেন বুঝলেন কি করে যে এদের মধ্যে কোনো রকম রশ্মি বেরোচ্ছে এরকম অ্যানোড থেকে। একই গল্প, এই যে ক্যাথোড রয়েছে এই ক্যাথোডটাকে কি করে দিলেন না পারফোরেটেড করে দিলেন। দেখো পারফোরেটেড মানে কি, পারফোরেটেড মানে এরকম ফুটো করে দেওয়া বা ছিদ্র করে দেওয়া। করে দেওয়ার পরেই তিনি অবজার্ভ করলেন এই জায়গাটা জুড়ে এইরকম টাইপের একটা ব্রাইট স্পট তৈরি হচ্ছে। এই জায়গাটা জুড়ে কি তৈরি হচ্ছে, একটা উজ্জ্বল আলোক বিন্দু বা ব্রাইট স্পট, যেরকমটা ওই সিআরটি এক্সপেরিমেন্ট বা ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টে হয়েছিল। তার মানে এখান থেকেও গোল্ডস্টেন কিন্তু আইডিয়া করতে পারলেন যে নিশ্চয়ই এই জায়গা থেকে কোনো অদৃশ্য রশ্মি এরকমভাবে নির্গত হচ্ছে, যার কারণে ক্যাথোড দিয়ে যাওয়ার পরে ওরা এই জায়গায় একটা উজ্জ্বল আলোক বিন্দু বা একটা ব্রাইট স্পট ফরমেশন করতে পারে। এখান থেকেই তিনি বললেন এই যে রেগুলো জেনারেট হচ্ছে এই রেগুলোকে তিনি কি নাম দিলেন, এদেরকে তিনি নাম দিলেন অ্যানোড, এদেরকে তিনি নাম দিলেন অ্যানোড রেজ বা অ্যানোড রে বা অ্যানোড রশ্মি বাংলায় বলতে গেলে। এবং এই রশ্মিগুলোর আরও একটা নাম রয়েছে কি না এদেরকে বলা হয় ক্যানাল রে। কি বলা হয় এদেরকে? ক্যানাল রে বলা হয়। কেন বলা হয়? তার কারণ হচ্ছে এই রশ্মিগুলো এই যে পারফোরেটেড ক্যাথোড দেখতে পাচ্ছ মানে ছিদ্রযুক্ত ক্যাথোড, এর মধ্য দিয়ে পাস করতে পারে সহজে। দ্যাটস ওয়াই এই অ্যানোড রেগুলোকে কি বলা হয় না ক্যানাল রে নামেও কিন্তু ডাকা হয়ে থাকে। অ্যানোড রে, তো অ্যানোড রের কী কী বৈশিষ্ট্য রয়েছে প্রথমেই আমরা মনে রাখবো, যেরকমটা আমরা ক্যাথোডের ক্ষেত্রে পড়েছিলাম, ক্যাথোড রের ক্ষেত্রে পড়েছিলাম সেম। প্রথম বৈশিষ্ট্য দেখো ওখানে কি পড়েছিলাম না ক্যাথোড রে যারা ছিল তারা প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট ভর এবং গতিবেগ বা মাস অ্যান্ড ভেলোসিটি ছিল, অ্যানোড রেও তাই। অ্যানোড রেজ হ্যাভ পার্টিকুলার মাস অ্যান্ড ভেলোসিটি, পার্টিকুলার মাস অ্যান্ড ভেলোসিটি কিন্তু এদের থাকবে। কীরকম ব্যাপারটা? ওই একই গল্প, ঠিক আছে। তুমি ধরো এই জায়গায় তোমার কি ছিল, ক্যাথোড ছিল, এই জায়গায় তোমার কে ছিল, অ্যানোড ছিল। এটা ক্যাথোড এটা অ্যানোড। তুমি এইরকম সেট আপ বানালে এখানে, যেরকম তোমার নর্মাল সেট আপ ছিল এই নর্মাল সেট আপ তুমি এখানে বানালে। এবারে গল্পটা শোনো ভালো করে, কি করলেন এখানে সেই একই ফ্যান দাঁড় করিয়ে দিলেন, একটা এরকম একটা পাখাকে তিনি দাঁড় করিয়ে দিলেন। দিয়ে কি দেখতে পাচ্ছেন না এবারে দেখো রশ্মিগুলো কিন্তু আগেরবার এদিক থেকে এদিকে যাচ্ছিল, এবারে রশ্মিগুলো দেখো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে জেনারেট করতে শুরু করবে, শুধু এইটুকু ডিফারেন্স, বাকি আর কিছু না। যখনই রোটেট আসবে এখানে এই পাখাটা কি করবে এরকমভাবে রোটেশন করবে। তার মানে এই যে রশ্মিগুলো আছে তাদের কি আছে একটা পার্টিকুলার মাসও আছে
এবং একটা পার্টিকুলার গতিবেগ বা ভেলোসিটিও আছে। এখান থেকে তিনি এটা প্রুভ করতে পারলেন। 2 নম্বর কথা, 2 নম্বর কি বললেন? 2 নম্বর বললেন যে অ্যানোড রেজ আর কম্বিনেশন অফ অ্যানোড রেজ আর কম্বিনেশন অফ পজিটিভ চার্জ পার্টিকেল, কম্বিনেশন অফ পজিটিভ চার্জ পার্টিকেল। তার মানে কি পজিটিভ চার্জ মানে কি? অ্যানোড রেগুলো নিজেরা ধনাত্মক আধান ক্যারি করছে। এটা বুঝলেন কি করে? দেখো, এটা বোঝার জন্য আবার একবার আমাকে পুরোনো সেটআপটাই ফিরে যেতে হবে। এটা আমার ক্যাথোড ছিল, এই জায়গায় আমার হাই ভোল্টেজের ব্যাটারি লাগানো আছে এবং এইখানে কে আছে আমার? না অ্যানোড আছে। এই ছিল আমার সেটআপ। এবারে প্রশ্ন হচ্ছে এখানে কি করলেন গোল্ডস্টেইন? একই রকম দুটো এইরকম আধানযুক্ত প্লেট লাগিয়ে দিলেন, যাকে চার্জ প্লেট বলা হয়, একটা প্লাস আর একটা ধরো এখানে মাইনাস। এইরকম দুটো কি করলেন না আধানযুক্ত প্লেটকে লাগিয়ে দিলেন। এবারে দেখো ইন্টারেস্টিং ঘটনা কি হচ্ছে, রেগুলো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাওয়া শুরু করেছিল। যখনই শুরু করলো ওরা, যখনই এই ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড বা বলতে পারো ইলেকট্রিক প্লেটের সংস্পর্শে এলো বা কন্ট্যাক্টে আসলো বা কাছাকাছি আসতে শুরু করলো, তখনই দেখা গেল এই রশ্মিগুলো এইরকম নেগেটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হতে শুরু করলো, এরকম নেগেটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হলো। তাহলে একই গল্প, এই রেগুলো, এই অ্যানোড রেগুলো যদি নেগেটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হতে শুরু করে, তাহলে তারা নিজেরা কি চার্জ ক্যারি করে আনছিল? না নিজেরা অবশ্যই পজিটিভ চার্জ ক্যারি করে আনছিল, তবেই তারা নেগেটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হলো। এখান থেকেই কিন্তু গোল্ডস্টেইন বলতে পারলেন যে এই অ্যানোড রে যে কম্বিনেশন অফ পজিটিভ চার্জ পার্টিকেল, এবং এদেরকেই তিনি নাম দিলেন কি না, এদেরকেই পরবর্তীকালে সে গোল্ডস্টেইন বা রাদারফোর্ড যেই হোক সেই সব বিতর্কে আমরা যেতে চাই না, এখান থেকে আবিষ্কার হলো কি না প্রোটন। ক্লিয়ার? এরপর 3 নম্বর যে কথাটা তিনি বললেন, সেম কথা একদম যেরকম বলা হয়েছিল থমসনের কথায়। কি বললেন? যে এই অ্যানোড রেগুলো স্ট্রেট লাইন চলবে, বাট ততক্ষণ চলবে যতক্ষণ না কোনো ইএফ মানে ইলেকট্রিক ফিল্ড বা এমএফ ম্যাগনেটিক ফিল্ড তুমি ইন্ট্রোডিউস করাও। যখনই করাবে দেখবে আগের মতো ওরা কিন্তু সামনের দিকে ডেভিয়েট করতে শুরু করবে, বা তার অরিজিনাল যে স্ট্রেট লাইন পাথ ছিল ওই স্ট্রেট লাইন পাথ থেকে বাঁকতে শুরু করবে। তাহলে এখানেও সেম কথা, যে অ্যানোড রেজ ট্রাভেল ইন স্ট্রেট লাইন পাথ। কিসে ট্রাভেল করবে? স্ট্রেট লাইন পাথে ট্রাভেল করবে আনটিল এনি ম্যাগনেটিক অর ইলেকট্রিক ফিল্ড ইজ ইন্ট্রোডিউসড। যতক্ষণ না পর্যন্ত কোনো ইলেকট্রিক অথবা ম্যাগনেটিক ফিল্ডকে ইন্ট্রোডিউস করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা স্ট্রেট লাইন পাথ মানবে। কিন্তু যখনই তুমি এখানে ধরো এরকম সোজা পথে যাচ্ছিল, তো যখনই তুমি ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড আনবে, এ কিন্তু আর সোজা পথে যাবে না, এই জায়গা থেকে ধরো এইরকমভাবে বা এই জায়গা থেকে ধরো এইরকমভাবে তখন ডেভিয়েট করতে শুরু করবে। কিন্তু অরিজিনালি ওর যাওয়ার কথা ছিল এরকম সোজা, ও এরকম সোজা পথে যেতে চাইছিল, কিন্তু তুমি এইখানে কি রাখলে? আইদার ইএফ রাখলে বা এমএফ রাখলে বা দুটোকেই একসাথে রাখলে, তখন কিন্তু আর এইভাবে যেতে পারবে না, এইরকমভাবে কিন্তু ডেভিয়েট করতে শুরু করবে। যেখান থেকে আমরা প্রুভ করতে পারি যে এই আমরা প্রোটনের কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। কি সেটা? যেরকম ইলেকট্রনের জানলাম না মাস অফ প্রোটন কত না 1.672, অনেক বইতে বারবার বলছি ডাটা এদিক ওদিক একটু হতে পারে, 1.673 থাকে কোনো বইতে। 10⁻⁻27 কেজি এসআইটা নেব আমরা। 2 নম্বর কি হবে না চার্জ অফ প্রোটন। প্রোটনের চার্জ কত? দেখো ইলেকট্রনের চার্জ কত ছিল? -1.602 10⁻⁻19 কুলম, এটা হয়ে যাবে প্লাস, মানে প্লাস 1.602 10⁻⁻19 কুলম, এইটুকু পার্থক্য। এখানে আবার কেউ প্লাস করবে না, প্লাস আগে। আচ্ছা 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে প্রোটন থাকে কোথায়? যেরকম ইলেকট্রন তো বললাম নিউক্লিয়াসে থাকে না, নিউক্লিয়াসের বাইরে অরবিট বা কক্ষপথে থাকে, তো প্রোটন কিন্তু নিউক্লিয়াসের ভেতরেই থাকবে। তাহলে প্রোটন ইজ প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরেই কিন্তু প্রোটন প্রেজেন্ট থাকে, ইনসাইড দ্য নিউক্লিয়াস।
আর 4 নম্বরে কি, প্রোটনের যে চিহ্ন, যেটা প্রোটনকে কিভাবে ডিনোট করা হয় না 1H1, এইভাবে তোমরা চেনো একে, একে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন বলে, অথবা আমরা শর্টে অনেক সময় এরকম পি দিয়েও ডিনোট করে থাকি। এইটি হচ্ছে বেসিক্যালি প্রোটনের আইডিয়া। তো নিউট্রন যিনি ডিসকভার করলেন তার নাম কি, ডিসকভার্ড বাই স্যাডউইক, জেমস স্যাডউইক ফুল ফর্ম। তো তোমরা শুধু স্যাডউইক মনে রাখবে। নিউট্রন ইনি ডিসকভার করলেন। এবারে ইনি নিউট্রন কি করে ডিসকভার করলেন দেখো, এই জায়গাটা ইন্টারেস্টিং কিছু ব্যাপার রয়েছে। কীরকম, ইনি কি করলেন প্রথমে না এরকম টাইপের একটা চেম্বার নিলেন। চেম্বার মানে রিয়াকশান চেম্বার, ডাক্তারবাবু চেম্বার নয়, ঠিক আছে। তো এই জায়গায় কি করলেন না, এই জায়গায় একটা রিয়াকশান চেম্বার নিলেন, যেখানে কি রাখলেন না বেরিলিয়াম পার্টিকেল রাখলেন। কাকে রাখলেন, বেরিলিয়াম, বিই, এবং তার সাথে কিছু পোলোনিয়াম অ্যাড করলেন। তোমরা প্রত্যেকেই জানো যে পোলোনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল হয়, রেডিও অ্যাক্টিভ মৌল হয়। তো এই রেডিও অ্যাক্টিভ পোলোনিয়ামকে তিনি রাখলেন। এবার কি করলেন, এই জায়গায় এই পুরো রিয়াকশান চেম্বার বা মিডিয়ামটাকে এইখান থেকে আলফা কণা দ্বারা আঘাত করলেন। এইখান থেকে কি দ্বারা আঘাত করলেন না স্ট্রাইক বাই আলফা পার্টিকেল, আলফা কণা দ্বারা আঘাত করলেন। যখনই তিনি আঘাত করলেন, এই জায়গা থেকেই আবিষ্কার হয়ে গেল কি না নিউট্রন। এই জায়গা থেকে আবিষ্কার হয়ে গেল কি না নিউট্রন আবিষ্কার হলো। কিন্তু যত সহজে ব্যাপারটা আমি বলে দিলাম, ব্যাপারটা কিন্তু অতটাও সহজ নয়। কেন নয় দেখো, এই জায়গায় আমরা রিয়াকশান পড়ব কীরকম, এটাকে বলা হয় নিউক্লিয়ার রিয়াকশান। তোমরা অনেকে হয়তো ক্লাস 10-এ পড়ে এসেছো, পরমাণু নিউক্লিয়াস বলে একটি চ্যাপ্টার ছিল, দেখবে ওখানে তোমরা বিভিন্ন নিউক্লিয়ার রিয়াকশান করতে। নিউক্লিয়ার রিয়াকশানগুলো একটা ফিচার্স আমি বলে দিই, এই রিয়াকশানগুলোর লেফট হ্যান্ড সাইডে টোটাল পরমাণু ক্রমাঙ্ক যত হবে, মোট পরমাণু ক্রমাঙ্ক, রাইট হ্যান্ড সাইডেও মোট পরমাণু ক্রমাঙ্ক ততই হবে। এবং এই লেফট হ্যান্ড সাইডে ভর সংখ্যা যত হবে, রাইট হ্যান্ড সাইডেও ভর সংখ্যা তত হবে। এটা কিন্তু স্পেশাল ফিচার্স নিউক্লিয়ার রিয়াকশানের। কীরকম আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এইখানে তুমি আঘাত করেছিলে কাকে, বেরিলিয়াম পার্টিকেলকে। বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত 4 এবং ভর সংখ্যা কত 9। তুমি একে কি দিয়ে আঘাত করলে, আলফা পার্টিকেল দিয়ে আঘাত করলে। দেখো আলফা পার্টিকেল কিসের সোর্স, আগেই বলেছি আমরা আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়ামের সোর্স, মানে 2He4। যখনই তুমি আঘাত করলে এই জায়গা থেকে তৈরি হবে 6C12 হলো। দেখো এইখানে এবার স্টপ। তোমার এই বাম দিকে টোটাল পরমাণু ক্রমাঙ্ক কত আছে দেখো তো, এর জন্য 4, এর জন্য 2, তাহলে টোটাল পরমাণু ক্রমাঙ্ক এখানে আছে কত 6। এবং এই জায়গায় ভর সংখ্যা এখানে 9, এখানে 4, তাহলে টোটাল ভর সংখ্যা এই জায়গায় কত আছে দেখো তো 13। তাহলে আমাকে অ্যাকর্ডিং টু নিউক্লিয়ার রিয়াকশান ডান দিকেও পরমাণু ক্রমাঙ্ক 6 আনতে হবে এবং ভর সংখ্যা 13 আনতে হবে। এবারে বাম দিকে আমার পরমাণু ক্রমাঙ্ক ছিল 6, ডান দিকে আমার 6 চলে এসেছে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক আর কিন্তু অ্যাড হওয়ার প্রশ্ন নেই। কিন্তু এখানে ভর সংখ্যা আছে 13, তোমার এখানে আপাতত 12, তাহলে আরও 1 লাগবে। এবং এখান থেকেই দেখো শুরু হলো কি প্লাস 0N1। এই 0N1টাকেই আমরা কি নামে ডাকবো না নিউট্রন কণা নামে ডাকবো। হয়েছে, চেক করো 6 + 0, তাহলে এরও টোটাল রাইট হ্যান্ড সাইডে টোটাল কত রয়েছে 6 রয়েছে, আর 12 একে কত 13, তাহলে এখানেও লেফট হ্যান্ড সাইডে 13। তাহলে এই হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশান ফ্যাশন। এবং এইখানে দেখো বেরিলিয়ামকে আলফা কণা দিয়ে হিট করলে 6C12 কার্বনের তৈরি হয় এবং এখান থেকে নিউট্রন আবিষ্কার কমপ্লিট। প্রথম তথ্য হচ্ছে মাস অফ নিউট্রন। মাস অফ নিউট্রন কত না 1.675 সামথিং 10⁻⁻27 কেজি। 2 নম্বর চার্জ অফ নিউট্রন, চার্জ অফ নিউট্রন কত 0। হয়েছে, নিউট্রন হচ্ছে 0 চার্জযুক্ত পার্টিকেল, দ্যাট মিন্স যাকে আমরা কি বলি নিউট্রাল, বা বাংলাতে যাকে বলা হয় তোমরা পড়ে এসছো এর আগেও নিস্তড়িত কণা। নিউট্রন হচ্ছে কি
নিস্তড়িত কণা যার কোনো আধান কিন্তু অ্যাকচুয়ালি নেই। 3 নম্বর কি মনে রাখবো না প্রেজেন্স মানে উপস্থিতি কোথায় আছে না দেখো নিউট্রন কিন্তু প্রোটনের সাথেই থাকে, তাহলে নিউট্রন ইজ প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস। হয়েছে, নিউট্রন কোথায় প্রেজেন্ট আছে নিউক্লিয়াসের ভেতরে প্রেজেন্ট আছে। আর 4 নম্বর কি 4 নম্বর হচ্ছে নিউট্রনের চিহ্ন কি দিয়ে ডিনোট করি আমরা 0n1, এটা আমরা রিয়াকশানেই দেখলাম যে নিউট্রনকে আমরা 0n1 এবং দেখতে পাচ্ছ এখানে আধান কত রয়েছে এর 0, সেই কারণে নিউট্রনকে নিস্তড়িত কণা বা আধানবিহীন কণাও বলা হয়ে থাকে। ডায়াগ্রাম দেখো নিউক্লিয়াসের মধ্যে কে কে রয়েছে দেখো এবার প্রোটন এবং নিউট্রন রয়েছে দেখো নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাচ্ছ গ্রিন কালিতে প্রোটন এবং নিউট্রন, এই পার্টটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা আরও ডিটেলে আসছি একটু পরে নিউক্লিয়াস কি অ্যাকচুয়ালি। এবারে দেখো এই নিউক্লিয়াসকে ঘিরে দেখো কতগুলো এরকম গোল 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 কক্ষপথ আছে, এগুলোকেই এখানেই প্রেজেন্স থাকে কে ইলেকট্রন। দেখো রেখা আছে অরবিট, অরবিট মানে কক্ষপথ। তাহলে এই নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন এবং নিউট্রন এবং তার চারপাশে এরকম বিভিন্ন সার্কুলার যে অরবিটগুলো থাকে সেই সার্কুলার অরবিটগুলোতে মানে থাকে কারা অ্যাকচুয়ালি ইলেকট্রন। ইলেকট্রন এখানে প্রদক্ষিণ করে বা রিভলভ করে। তো এই হচ্ছে টোটাল একটা স্ট্রাকচার যেখানে ইলেকট্রন প্রোটন কিভাবে থাকে এবং নিউট্রন কিভাবে থাকে। এবারে একটা প্রশ্ন তোমাদের কাছে রয়েছে, কি প্রশ্ন, তোমাকে বলা হলো যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন, আচ্ছা ইলেকট্রন প্রোটন নিউট্রনকে না আমরা সহজে পেন বলবো, কি বলবো পেন। তুমি বলবে স্যার পেনটা আবার কি, এই দেখো PEN প্রোটন ইলেকট্রন নিউট্রন, সহজে মনে রাখার টেকনিক হয়েছে PEN। তো তোমাকে ধরো আমি বললাম প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন এই তিনটের মধ্যে সবথেকে ভারী কণাকে এবং সবথেকে হালকা কণাকে। তো দেখো সবথেকে ভারী কণা বুঝতে গেলে বা সবথেকে হালকা কণা বুঝতে গেলে আমাকে এদের ভরটাকে কম্পেয়ার করতে হবে। তো আমরা প্রথমে ইলেকট্রনের ভরটা দেখি কত না 9.1 × 10⁻³ কেজি, এটা ছিল ইলেকট্রনের ভর। যদি আমাকে নিউট্রনের ভর লিখতে হয় তাহলে আমি কত লিখতাম না 1.675 × 10⁻² কেজি। এরপরে যদি আমাকে প্রোটনের ভর লিখতে হয় তাহলে আমি কত লিখব না 1.672 × 10⁻² কেজি। এই তিন রকম ভর আমরা পড়ে এলাম একটু আগে। এবারে ভালো করে তাকাও এই জায়গায় কি আছে, এর আগে এইসব ইন্টুর আগে কি রয়েছে জানার দরকার। 10⁻⁻⁷ টার্মটাকে দেখো, এদের দুজনের 10⁻⁻² আর 10⁻⁻31, তাহলে কোনটা বেশি 10⁻⁻² গুলো বেশি, বিকজ মাইনাসে যত ভ্যালু বাড়ে তত কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কমতে থাকে, এটা মাইনাসে বেশি আছে। তার মানে এদের দুজনের 27, তার মানে এদের দুজনের থেকে নিউট্রন এবং প্রোটনের থেকে ইলেকট্রনের ভর কিন্তু সবসময় কম, তার মানে ইলেকট্রন হচ্ছে সবথেকে হালকা কণা। এবারে এই যে দুজন রয়েছে দেখো এদের দুজনের মধ্যে দুজনেরই 10⁻² পার্টটা কমন, কিন্তু এই পার্টটাকে এবার একটু ফলো করো, এর 1.672 এর 1.675 মানে 0.003 এর ডিফারেন্স আছে, কিন্তু আছে তো একদম তো সেম নয়, তো কিছু ডিফারেন্স আছে। তো সেই কারণে এরপরে কে আসবে প্রোটন এবং সবথেকে হেভিয়েস্ট যে পার্টিকেল সেটা হচ্ছে কে না নিউট্রন। তাহলে নিউট্রন যেটা পড়লে নিউট্রন হচ্ছে সবথেকে কি পার্টিকেল না হেভিয়েস্ট পার্টিকেল মানে সবথেকে ভারী কণা, আর ইলেকট্রন যেটা পড়লে ইলেকট্রন হচ্ছে সবথেকে লাইটেস্ট পার্টিকেল বা যাকে বলা হয় হালকা কণা। এটা খেয়াল রাখবে, অনেকের এই জায়গাটাতে ভুল হয়, -31কে তারা বেশি ভাবে, মাইনাসে যত বেশি হবে তত কমবে অ্যাকচুয়াল ভ্যালু। আনস্টেবল মেসন কি কাজ করে না দিস পার্টিকেল ক্রিয়েটস নিউক্লিয়ার ফোর্স, কি তৈরি করে না নিউক্লিয়ার ফোর্স, যাকে তোমরা কি নামে চেনো নিউক্লিয় বল নামে চেনো, হয়েছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল কি কাজ করে না নিউক্লিয় বল হচ্ছে এরা কম্বাইন্স বা অনেকে হোল্ড আপ বলে প্রোটন অ্যান্ড নিউট্রন, হয়েছে মানে প্রোটন এবং নিউট্রনকে কম্বাইন করে বা প্রোটন এবং নিউট্রনকে অ্যাকচুয়ালি ধরে রাখে ইনসাইড দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনের মধ্যে সমন্বয় সাধন করে বা প্রোটন এবং নিউট্রনকে ধরে রাখে। এবং 2 নম্বর কাজ কি টু প্রোভাইড স্টেবিলিটি টু নিউক্লিয়াস, মানে
নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করাও কিন্তু এই নিউক্লিয়ার ফোর্সের কাজ। এবার এই নিউক্লিয়ার ফোর্সটা তৈরি করে কে না এই মেসন কণা। এবং এই যে মেসন কণা, এই মেসন কণা দুরকম টাইপের হয়ে থাকে। একটাকে কি বলা হয় না, একটাকে বলা হয় পাই মেসন, আর একটাকে কি বলা হয়, আর একটাকে বলা হয় মিউ মেসন। এরকম দুরকম পার্টিকেল রয়েছে। কিভাবে এই নিউক্লিয়ার ফোর্স জেনারেট হয় একটু শুনে নাও। নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন, এই প্রোটনের সাথে এই মেসন পার্টিকেল অ্যাড হয়। আবার নিউট্রনের সাথেও কি হয় না এই মেসন পার্টিকেল অ্যাড হয়। দিয়ে কি করে, প্রোটনের সাথে মেসন অ্যাড হয়ে নিউট্রনে কনভার্ট করে দেয় একবার, আবার নিউট্রনের সাথে মেসন অ্যাড হয়ে প্রোটনে কনভার্ট করে। এই রকম প্রোটন থেকে নিউট্রন এবং এইরকম নিউট্রন থেকে প্রোটন কন্টিনিউয়াসলি ঘটার ফলে ওখানে কিন্তু এই নিউক্লিয়ার ফোর্স জেনারেট হতে শুরু করে। এইটি হচ্ছে মেন মেকানিজম যে কী করে নিউক্লিয়ার ফোর্স জেনারেট হয়, যেটার জন্য অ্যাকচুয়ালি মেন দায়ীকে না এই মেসন পার্টিকেল, পাই মেসন এবং মিউ মেসন। এবং মনে রাখবে এই যে এই পুরো সিস্টেমটা যে প্রোটনের সাথে মেসন হয়ে নিউট্রন হলো কিংবা নিউট্রনের সাথে মেসন যুক্ত হয়ে প্রোটন করলো, এই পুরো জিনিসটা যে সায়েন্টিস্ট আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে ইউকাওয়া। ইউকাওয়া বলে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করে। জাস্ট নলেজের জন্য, এটা পরীক্ষায় হয়তো তোমাদের কোশ্চেন আসবে না 11-এ, জাস্ট জেনে রাখার জন্য ব্যাপারটা রয়েছে আর কি। পার্টিকেলের মধ্যে প্রথমেই যেটা আমরা পড়ব 1 নম্বরে, তার নাম হচ্ছে দেখো পজিট্রন। কি রয়েছে এটা, পজিট্রন কি, কিভাবে চিনব? দেখো পজিট্রন মানে হচ্ছে এরা হচ্ছে ঠিক ইলেকট্রনের উল্টো। মানে এদের যে মাসটা, মানে এদের যে ভরটা সেটা ইলেকট্রনের সমান, কিন্তু এদের যে চার্জটা সেটা ইলেকট্রনের অপোজিট। মানে ইলেকট্রন নেগেটিভ চার্জ ক্যারি করে, তাহলে পজিট্রন হচ্ছে পজিটিভ চার্জ ক্যারি করবে। তাহলে কি মনে রাখবো, মাস ইজ সেম অ্যাজ ইলেকট্রন। ইলেকট্রনের যা ভর এদের তাই ভর, কিন্তু 2 নম্বরে মনে রাখবো যে চার্জ ইজ অপোজিট টু ইলেকট্রন। এদের যে আধানটা হবে সেটা হচ্ছে ইলেকট্রনের অপোজিট। তার মানে ইলেকট্রন তো নেগেটিভ চার্জ ক্যারি করে আমরা শিখলাম, তাহলে এরা যেগুলো রয়েছে পজিট্রন, এই পজিট্রন কীরকম পার্টিকেল না পজিটিভ চার্জযুক্ত পার্টিকেল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 2 নম্বরে যেটা আমরা আসবো, 2 নম্বরে কণাটার নাম হচ্ছে দেখো অ্যান্টি প্রোটন। ঠিক আছে, অ্যান্টি প্রোটন। অ্যান্টি প্রোটন যেটা, আচ্ছা পজিট্রনের সাইনটা একটু বলে দিই। পজিট্রনের সাইনটা দেখো +1 E0। ইলেকট্রনে কি লিখতে -1 E0, তাহলে এটা কি হলো +1 E0। এইটি হচ্ছে পজিট্রন। এবারে দেখো অ্যান্টি প্রোটন। অ্যান্টি প্রোটন মানে কি? অ্যান্টি প্রোটন মানে দেখো নামের মধ্যে রয়েছে দেখো যে প্রোটনের উল্টো, অ্যান্টি মানে উল্টো। তাহলে কি মনে রাখবো যে একই কথা, মাস ইজ সেম অ্যাজ প্রোটন, কিন্তু 2 নম্বরে কি মনে রাখবো না চার্জ ইজ অপোজিট টু প্রোটন। মানে প্রোটন আমরা কি শিখলাম, পজিটিভ চার্জ ক্যারি করে, তাহলে এই যে যারা অ্যান্টি প্রোটন হবে তারা কীরকম চার্জ ক্যারি করবে, নেগেটিভ চার্জ ক্যারি করবে। 3 নম্বরে যেটা আমরা পড়ব, 3 নম্বরের পার্টিকেলটার নাম হচ্ছে নিউট্রিনো অ্যান্ড অ্যান্টি নিউট্রিনো। ঠিক, নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো। দেখো এগুলো একটু অন্যরকম পার্টিকেল। কীরকম? এদের মাসও নেই, এদের কিন্তু কোনো চার্জও নেই। তাহলে কি মনে রাখবো, দে হ্যাভ নো মাস অ্যান্ড নো চার্জ। এদের কোনো মাসও থাকবে না এবং এদের কোনো আধান বা চার্জও থাকবে না। তাহলে এরা কি করবে, এর কাজ হচ্ছে স্পিন কন্ট্রোল করা। স্পিন মানে ঘূর্ণনকে কন্ট্রোল করা। ঠিক আছে, তাহলে দে কন্ট্রোল স্পিনকে কন্ট্রোল করে, হয়েছে। অ্যান্ড ডিফারেন্ট ইন স্পিন, মানে এরা কিন্তু একে অপরের যে স্পিন বা ঘূর্ণন এতেই পার্থক্য এদের মধ্যে তৈরি করা সম্ভব। কীরকম? যদি ধরো তুমি নিউট্রিনো যে কণাটা রয়েছে, নিউট্রিনোকে তুমি মেনে নাও এ ক্লকওয়াইজ ঘোরে, ঠিক আছে, তখন তুমি মনে রাখবে অ্যান্টি নিউট্রিনো যেটা রয়েছে
সেই অ্যান্টি নিউট্রিনো ঘুরবে কীরকম না অ্যান্টি ক্লক ওয়াইজ। হলো, যেরকম দেখো নিউট্রিনো কি বললাম না এদের ঘূর্ণনে ডিফারেন্ট হয়, তাহলে এ যদি ক্লকওয়াইজ ঘোরে নিউট্রিনো, তাহলে অ্যান্টি নিউট্রিনো যে ছিল অ্যান্টি নিউট্রিনো কীরকম ঘুরবে, অবভিয়াসলি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। হয়েছে, তাহলে এরা হচ্ছে পরস্পরের কীরকমভাবে ডিফারেন্স হয়ে যায় না ক্লকওয়াইজ ঘুরলে নিউট্রিনো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে অ্যান্টি নিউট্রিনো, কিন্তু এদের কোনো মাস নেই, কোনো চার্জ নেই, এরা শুধুমাত্র স্পিন বা ঘূর্ণনটাকে কন্ট্রোল করতে পারে।